This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. শুরুতেই চোখ রাখবো বাংলাদেশ জুড়ে নৈরাজ্যের খবরে। ইউনূস জমানায় বাংলাদেশ জুড়ে নৈরাজ্য চলছে। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার পরেও বাংলাদেশে দিকে দিকে অব্যাহত দুর্বৃত্ত রাজ। এবার ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের বাড়িতে চড়াও দুষ্কৃতীরা, লাগাতার হুমকি গালিগালাজ। নির্ধিরাম সর্দার ইউনূসের পুলিশ বাহিনী। ইউনূস জমানায় বাংলাদেশ জুড়ে নৈরাজ্যের ছবি আপনারা দেখছেন, কিভাবে বাড়ি ভাঙা হচ্ছে। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরেও বাংলাদেশে দিকে দিকে অব্যাহত দুর্বৃত্তরাজ। এক্সক্লুসিভলি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র TV9 বাংলার পর্দায়। পরশু রাত থেকে যে নৈরাজ্য শুরু হয়েছে নতুন করে, এখনো পর্যন্ত সেই অশান্তি অব্যাহত। দিকে দিকে বাড়ি ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার পরেও তারা ক্ষান্ত থাকেনি। দিকে দিকে অব্যাহত দুর্বৃত্তরাজ। ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের বাড়িতে চড়াও দুষ্কৃতীরা, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। লাগাতার হুমকি গালিগালাজ চলে। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব সুমন কল্যাণের কাছে। সুমন, কি ছবি বারবার করে দেখছি, একেবারে নৈরাজ্য গোটা দেশটা জুড়ে। একেবারে দেখো, এই যে ছবি, এই ছবিতে দেখা যাচ্ছে যে বেশ কিছু মানুষ তারা কিন্তু এই আওয়ামী লীগের যে সাংসদ তার বাড়িতে গিয়ে হামলা চালাচ্ছে, সঙ্গে রয়েছে পুলিশ। অর্থাৎ যে সময় এই ছবি ধরা পড়েছে ধানমন্ডিতে, সেই সময় কিন্তু শেখ মুজিবের বাড়িও ভাঙচুর চলছিল। অর্থাৎ সেখানে কোনো পুলিশকে দেখা যায়নি থামাতে, সেখানে কোনো আর্মিকে দেখা যায়নি থামাতে, সেখানে কোনো ফায়ার ব্রিগেডকে দেখা যায়নি আগুন নেভাতে। অথচ একই সময় একই ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ, তার বাড়িতে কিন্তু মোহাম্মদ আলী তার নাম, তার বাড়িতে কিন্তু হামলা চলছে এইভাবে। অর্থাৎ ইউনূস জামানার একই সময় একই জায়গায় দু রকমের ছবি। এক জায়গাতে সেনা যাচ্ছে না, পুলিশ যাচ্ছে না, আরেক জায়গায় পুলিশ সেনা যাচ্ছে অন্য লোকের হয়ে। ফলে বোঝা যাচ্ছে যে এখন ইউনূস প্রশাসন চাইছে নাকি। এভাবেই কিন্তু একের পর এক যারা প্রতিবাদ করছে, শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে টেলিফিল্মের যারা কাজ করে তারা, যারা সিনেমা করেন তারা, সকলের সঙ্গে যারা প্রতিবাদ করতে নামছেন, তার বাড়িতে হামলা হচ্ছে, তাকে টেনে নিয়ে গিয়ে থানাতে নিয়ে যাওয়া হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। ফলে নৈরাজ্যের চরম মাত্রা আমরা এই মুহূর্তে দেখছি বাংলাদেশে। এই ছবিটা জানান দিচ্ছে যে একই প্রশাসন দুরকমভাবে কাজ করছে, কোথাও শক্ত আর কোথাও না দেখার ভান করে চলে যাচ্ছে। গোটা ৭১-এর ইতিহাস জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ইউনূস প্রশাসন কিন্তু এই কাজই বারবার করছে। আর এই ছবি যখন আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, আমরা আমাদের দর্শকদেরকে এই ছবিটা দেখাচ্ছি, এতে কিন্তু বোঝা যাচ্ছে যে ইউনূস প্রশাসনের এই মুহূর্তে অবস্থাটা কি, তারা চাইছেনটা কি। ৭১-কে বাংলাদেশ থেকে মুছে ফেলতে জামাতরা যেমন পাকিস্তান থেকে বাংলাদেশ যখন আলাদা হয় তখন যেমন তারা যেমন সেই সময় বিরোধিতা করেছিল, রাজাকার যাদেরকে বলা হয়, আজকে তারা সক্রিয়। আর বেছে বেছে এভাবেই বিরোধীদের আক্রমণ করা হচ্ছে বাংলাদেশে। সঙ্গে থাকো, বঙ্গবন্ধু হাসিনার বাড়ি ধ্বংসের পর ছাড় পেলেন না প্রাক্তন রাষ্ট্রপতিও। এবার প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতেও ভাঙচুর। একই সঙ্গে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুধুমাত্র বঙ্গবন্ধু কিংবা হাসিনার বাড়ি নয়, ছাড় পেলেন না প্রাক্তন রাষ্ট্রপতি। এবার প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতেও ভাঙচুর চালানো হলো।
প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। দীপাঞ্জন বাবু, আপনাকে স্বাগত জানাই। এই কি ছবি আমরা দেখছি, পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশকে সঙ্গে নিয়ে হামলা চালানো হচ্ছে, যেখানে সেনার প্রয়োজন সেনা নেই, একটা গোটা দেশ চলছে এইভাবে। এটা একটা প্রক্রিয়া বা পদ্ধতি বা প্রসেসের একটা অংশ ধীরে ধীরে কালমিনেশনে যাচ্ছে, যেটা আমরা বারবার বলেছি প্রথম দিন থেকে। ছাত্রদের ওই বৈষম্য বিরোধী এটসেট্রা কোনো আন্দোলন নয়, এর পেছনে যারা ছিল তারা এখন সামনে আসার সময় হয়ে গেছে। আইএসআইএস বা দেশ, আল কায়দা এটা সামনে এসে যাচ্ছে। কালকে আমি দেখেছি ওখানে আল কায়দা আইএসআইএস এর ফ্ল্যাগ ছিল, এবং অধিকাংশ লোক যেহেতু আরবিক জানে না, তারা জানতে পারিনি ওখানে আরবিকে পরিষ্কার যেটা বাংলায় বললে যে মানুষের তৈরি আইন আমাদের পায়ের নিচে রয়েছে। তার মানে ওরা এখন খিলাফতি শাসন, শরিয়তি কানুন চালু করবে, যেটা ওদের লক্ষ্য ছিল। এখন বাংলাদেশের কন্ট্রোল এদের হাত থেকে বেরিয়ে যাবে, এই ইউনুসের হাতেও কন্ট্রোল থাকবে না। এখন সরাসরি আইএসআইএস আর আল কায়দা দখল নিয়ে নিয়েছে। এটা এখন প্রকাশ্যে আরো বেশি এক্সপোজ হবে, আর সেটাকে ইন্ধন দিচ্ছে ইউনুস প্রশাসন। ইউনুস একটা সময় বাধ্য হয়েছিল, কারণ ও এখন বাঘের পিঠে সবারই, বাঘের পিঠ থেকে নামলে বাঘ খেয়ে ফেলবে, ওর কিছু করার নেই, ওর হাতেও কন্ট্রোল নেই। আহ্বান করে ও এনেছে, কিন্তু হাতে কোনো কন্ট্রোল নেই। অর্থাৎ দীপাঞ্জন বাবুর বক্তব্য হচ্ছে এখন চাইলেও আর কিছু করার নেই ইউনুস প্রশাসনে, তার কারণ ইতিমধ্যেই পরিস্থিতি হাতের বাইরে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম। মুজিবের বাড়ি ধ্বংস করল ইউনুসের দুর্বৃত্তরা, দেশবাসীর কাছে বিচার চাইলেন শেখ হাসিনা। ইউনুস সরকারের আপত্তি উড়িয়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি থেকে গতকাল বাংলাদেশের সময় রাত 9টায় আক্রান্ত নেতাকর্মীদের সঙ্গে কথা বললেন মুজিব কন্যা। কান্না জড়ানো গলায় হাসিনা ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙার ঘটনায় বিচার চাইলেন দেশবাসীর কাছে। বাংলাদেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমার বাবা দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছেন, আমি দেশের জন্য জীবনের সব কিছু ত্যাগ করেছি। প্রিয় দেশবাসী, আপনারাই বিচার করুন কি অপরাধ করেছি আমরা। এদিকে ইউনুসের যে আপত্তি তা একেবারে উড়িয়ে দিল ভারত। হাসিনার বাক স্বাধীনতায় হস্তক্ষেপের কোনো প্রশ্নই নেই, বুঝিয়ে দিল নয়াদিল্লি। হাসিনার মুখ বন্ধে ইউনুসের আবেদনকে পাত্তা দিল না বিদেশ মন্ত্রক। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বললেন শেখ হাসিনা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, ভারত কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একটা কড়া মনোভাব দেখালো। যথেষ্ট ধীরে চলো নীতির মধ্যেই ভারত রয়েছে, কিন্তু এই অবস্থানটা অত্যন্ত কড়া এবং বার্তাটাও কড়া। দেখো, আমরা যে খবর পাচ্ছি, গতকাল শুধুমাত্র বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করা হয়নি, একটি নোট বাংলাদেশে এই মুহূর্তে ঢাকায় নিয়োজিত ভারতের যিনি হাই কমিশনার রয়েছেন, অ্যাক্টিং ডেপুটি হাই কমিশনার যিনি রয়েছেন, তাকে তলব করা হয় এবং বিদেশ মন্ত্রকের তরফ থেকে তার হাতে একটি নোট দেওয়া হয়। সেই নোটে স্পষ্টভাবে জানানো হয় যে ভারতের মাটিকে ব্যবহার করে হাসিনা যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে প্রচার করছেন, বিভিন্ন ধরনের তারা মনে করছেন উস্কানিমূলক বার্তা দিচ্ছেন, তাই ইমিডিয়েটলি বন্ধ করা উচিত এবং ভারত সরকারের পদক্ষেপ করা উচিত। কিন্তু এই আবেদনকে কোনোভাবেই যে নয়াদিল্লি গুরুত্ব দিচ্ছে না, তা কিন্তু পাল্টা স্টেটমেন্ট দিয়ে নয়াদিল্লি বুঝিয়ে দিয়েছে। হাসিনা ভারতে রয়েছেন, ভারত তাকে আশ্রয় দিয়েছে, কিন্তু তিনি কি করবেন তার রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে নয়াদিল্লি যে কোনো রকম কর্তৃত্ব কায়েম করবে না বা কোনো রকম নির্দেশ দেবে না, তা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। যে প্রেস ব্রিফিং দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে স্পষ্টভাবে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পোক্সপারসন রণধীর জয়সওয়াল তিনি জানিয়ে দিয়েছেন যে যেভাবে বঙ্গবন্ধুর বাড়ির ওপরে হামলা করা হয়েছে তা অত্যন্ত নাক্কারজনক এবং দুঃখজনক ঘটনা। ওই বাড়ি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের লড়াইয়ের প্রতীক এবং বাংলাদেশের জাত্যাভিমানের, বাংলাদেশিদের চেতনার প্রতীক হিসেবে সেই বাড়ি রয়েছে। সেই বাড়ির ওপরে হামলা আদতে বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ের মর্যাদার প্রতি হামলা। ভারত যতই কড়া অবস্থান নিক, কড়া বার্তা দিক না কেন, তাতে ইউনুস প্রশাসন আদেও দমবে? তার কারণ তাদের উদ্দেশ্য তো অশান্তি, নৈরাজ্য। দেখো, এক্ষেত্রে একটি কৌশল নিয়ে চলছে ঢাকা, তা হচ্ছে
ভারতের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের সুনির্দিষ্ট কিছু বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে। আর এই বাণিজ্যিক সম্পর্ক বা বাণিজ্যিক যে নির্ভরতা বাংলাদেশের ভারতের প্রতি রয়েছে, যতক্ষণ পর্যন্ত তা রয়েছে ততক্ষণ পর্যন্ত যত দুর্বৃত্তায়নই হোক না কেন তাদেরকে কিছুটা হিসেব করেই পা ফেলতে হবে। অপর দিক থেকে পাকিস্তান চাইছে ভারতের সঙ্গে ঢাকার এতদিন পর্যন্ত যাবতীয় যা যা সম্পর্ক ছিল সমস্ত সম্পর্ক ছিন্ন করা হোক। কূটনৈতিক মহলের সূত্র থেকে যে খবর আসছে, আদতে পাকিস্তানের মদতেই এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে চরমপন্থীরা এই ধরনের আচরণ করছে, যাতে ভারত সমস্ত রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আর তার মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডকে একেবারে খোলাভাবে ব্যবহার করার সুযোগ পেয়ে যায় পাকিস্তান। এই ট্র্যাপে কোনোভাবেই নয়াদিল্লি পা দেবে না এবং সেই কারণেই কিন্তু সুকৌশলে পা ফেলা হচ্ছে এবং খুব কড়া বার্তার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ যেভাবে ভারতকে এই মুহূর্তে বিভিন্নভাবে তারা ট্র্যাপ তৈরি করে দিচ্ছে, সেই ট্র্যাপে যে ভারত কোনোভাবে পা দেবে না, নিজের তৈরি করা পথেই যে নয়াদিল্লি চলবে সেই বার্তা স্পষ্টভাবে সঙ্গে থাকো জ্যোতির্ময়। অশান্ত পদ্মাপাড় বঙ্গবন্ধু ভবন ধ্বংসের বিরোধিতায় কড়া বার্তা নয়াদিল্লির। ধানমান্ডিতে হামলা নিয়ে বিবৃতি জারি করলো ভারত। শেখ মুজিবের বাড়ি বাঙালির কাছে গর্বে উল্লেখ বিবৃতিতে। নয়াদিল্লির জারি করা বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, দখলদারি নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক বঙ্গবন্ধুর বাড়ি। এই ধরনের ধ্বংসলীলা কঠোরভাবে নিন্দনীয়। অশান্ত পদ্মাপাড় বঙ্গবন্ধু ভবন ধ্বংসের বিরোধিতায় কড়া বার্তা নয়াদিল্লির। ধানমান্ডিতে হামলা নিয়ে বিবৃতি জারি করলো ভারত। শেখ মুজিবের বাড়ি বাঙালির কাছে গর্বের উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী এই পরিস্থিতি নিয়ে কি বলছেন আপনাদের শোনাবো। একটা মৌলবাদের মোড়কে তারা দেশকে নিয়ে যেতে চাইছে। তাদের স্বপ্ন আফগানিস্তান, তাদের স্বপ্ন তালিবান। তা ফলে এখন যেই কোনো বিন্দুমাত্র প্রতিবাদ করছে বা যেকেই মনে হচ্ছে এই লোকটা যদি বেঁচে থাকে বা এর স্মৃতি যদি জীবিত থাকে, তাহলে বোধহয় বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা আবার জেগে উঠবে, আবার মানুষের আন্দোলন জেগে উঠবে। তাই মুছে দাও, শেখ মুজিবকে ওরা মুছে দিতে চাইছে। ধানমন্ডির স্মৃতি বিজড়িত বাড়ি, যারা বাংলাদেশে গেছেন সবাই একবার দেখে আসতে চান সেই বাড়িটা। এখানে মিউজিয়াম রয়েছে, বঙ্গবন্ধু ছাড়াও সে দেশের স্বাধীনতা আন্দোলন অনেক কিছুই সেখানে আছে। যাই হোক, যে জাতি তার নিজের ইতিহাস নিজের ঐতিহ্য ভুলে যায় তার কি অবস্থা হয় আমরা জানি। ঘরে বাইরে সমালোচনার মুখে মুজিবের বাড়ি ধ্বংস করা নিয়ে দায়সারা বিবৃতি ইউনূস সরকারের। ভাঙচুরের দায় হাসিনার ওপরেই চাপালো ইউনূস সরকার। ধানমন্ডির 32 নম্বরে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে হাসিনার উস্কানিমূলক বক্তব্য, সেই কারণেই জনমনে ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ দাবি ইউনূস প্রশাসনের। আর এত কিছুর পর প্রশ্ন তো উঠবেই, তবে কি তালিবানি পথে বাংলাদেশ? এবার ইউনূসের টার্গেট শিল্পীরাও। ধানমন্ডি থেকে গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওন। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওনকে। জ্বালিয়ে দেওয়া হয়েছে শাওনের বাড়িও। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী সোহানা সাবা। এবার রংপুরে বাতিল মহিলা ফুটবল ম্যাচ। গতকাল তারাগঞ্জে আন্তঃজেলা মহিলা ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ হওয়ার কথা ছিল। জয়পুরহাট মহিলা ফুটবল দলের মুখোমুখি হওয়ার কথা ছিল রাজশাহী মহিলা ফুটবল দলের। ম্যাচ শুরুর আগে নির্ধারিত সময় দুই দলের খেলোয়াড়রা মাঠে উপস্থিত হয়েছিলেন, কিন্তু খেলা শুরুর আগেই ইসলামী আন্দোলনে তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী মাঠে উপস্থিত হয়ে মাইকে ঘোষণা করেন এবং ঘোষণা করে বলেন যে ম্যাচ বন্ধ করে দেওয়া হচ্ছে। ম্যাচ বন্ধ করার দাবি জানানো হয়। এরপর আয়োজকদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয়। এই তর্ক ধীরে ধীরে সংঘর্ষের রূপ নিতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে এবং ম্যাচ বাতিলের অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ কি তবে তালিবানি পথে? একদিকে রংপুরে বাতিল হলো মহিলা ফুটবল ম্যাচ, অন্যদিকে অভিনেত্রীদের গারদে ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার কারণে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার তকমা সেটে দেওয়া হচ্ছে।
কি বলছেন এই নিয়ে রাজাগোপাল ধর চক্রবর্তী এবং সুভাষ সরকার, আপনাদের শোনাবো ব্যাক টু ব্যাক। ভারত সরকারের যে নীতি একেবারে পরিষ্কার, সুতরাং তোমরা সবকিছু করবে, আমরা যা বলবে তাই মেনে নেবো, তা হয় না। এখানে ওনার স্বাধীনতা আছে, উনি যেটা ইচ্ছে উনি করবেন, সুতরাং আমাদের বাধা দেওয়ার কিছু নেই। একটা বার্তা ইউনিসকে পরিষ্কার বলে দেওয়ার চেষ্টা যে তোমরা যা বলবে আমরা রাজি নই, অর্থাৎ তোমরা যা কিছু করছো আমরা হয়তো তোমাদের সার্বভৌমত্বের কথা ভেবে কিছুই বলছি না, কিন্তু তোমরা তোমাদের লিমিট ছাড়িও না, তাতে কিন্তু বিপদ আছে। এইটাই পরিষ্কার বার্তা। এই যে কথাগুলো আমরা বলছি, ওরা প্রচার করছে যে আমরা সব নাকি মিথ্যা দেখায়, ভারতীয় মিডিয়া নাকি মিথ্যা বলে। তাই এইগুলো তো আমরা দেখছি, যা ঘটছে আপনারা তো দেখাচ্ছেন, সমস্ত টিভি চ্যানেলে বসে বসে দেখছি। তারপরেও ওরা বলে যে আমরা নাকি এত বিদ্বেষ যা বলছে না আমরা মিথ্যা বলি। এই যে শাওনকে ধরে নিয়ে গেল, শাওনের উপরের এইরকম অপমান, এরকম অত্যাচার, তিনি নিজে একজন বিখ্যাত শিল্পী, প্লাস তিনি একজন অতি বিখ্যাত এই উপমহাদেশের প্রায় বিখ্যাততম একজন লেখকের তিনি স্ত্রী, তো তাকে এরকম ভাবে অপমান করা হলো, এটা চোখে দেখা যায় না এইসব দৃশ্য। আমার মনে হয় একটা সাংঘাতিক নৈরাজ্য তৈরি হয়েছে বাংলাদেশে। এই নৈরাজ্যকে প্রশাসনিক ভাবে রুখে দেওয়ার, স্তব্ধ করে দেওয়ার বা শান্ত করার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশে নেই।